বিএনপির সংগ্রামী সভাপতি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়কে। হ্যালো হ্যালো হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তোগদার পাড়ার ঐতিহাসিক সভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। ভোট তো একদম চলমান নাকি? কয় তারিখে ভোট? কোন মাসে? সবাই মুখস্থ আছে, মার্কাও মুখস্থ আছে। কি মার্কা কি? এখন হাটে বাজারে দোকানে বিয়ের বাড়িতে যেখানে যান শুধু আলোচনা ভোট আর ভোট, তাই না? মানুষের মধ্যে নানান প্রশ্ন, কোন দলকে ভোট দিব, কোন ক্যান্ডিডেটকে ভোট দিব, কোন মার্কায় ভোট দিব। তিনটা প্রশ্ন খুব জটিল। দল হিসেবে কোনটা ভালো, ব্যক্তি হিসেবে কি উপযুক্ত, মার্কা হিসেবে কোনটা মানুষের প্রিয় মার্কা। এখন যদি এই তিনটি প্রশ্নের সমাধান দেয়া যায় তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে কঠিন হবে না। আমরা যে দল করি সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজে অস্ত্র হাতে নিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, আবার কর্মস্থলে ফিরে গেছিলেন উনি। কিন্তু ৭৫-এর ৭ই নভেম্বর দেশের নানান অরাজকতার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক এবং জনগণ তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। যখন উনি রাষ্ট্র ক্ষমতায় বসেন তখন দেশের কি অবস্থা ছিল? গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, মানুষ লঙ্গরখানা রুটির জন্য লাইন দিয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় বসে এখানে অনেক কৃষক ভাই রয়েছেন। কৃষকের কি কাজ করেছেন শুধু অতটুকু বলি, ওই ইতিহাস বলে অনেক সময় লাগবে। এই যে বিক্রি ধান চিনেন তো নাকি? এখন আছে? এটা দূরীভূত করছে জিয়াউর রহমান। প্রথম ইডি এনেছিল বাংলাদেশে, গমের চাষ নিয়ে এসেছিলেন সোনালিকা জুপাটিকা গম। সে শুধু গম আর ইডি আনে নাই, এই শ্যালো ইঞ্জিনও এনেছেন, এই পাওয়ার টিলার ট্রাক্টর এনেছেন। যে দেশ ছিল খাদ্যের ঘাটতি, সেটা খাদ্য উদ্বৃত্ত হয়ে বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা দল করেছেন, আনসার বিডিবি বানিয়েছেন, দেশে একটা শান্তি হয়েছিল। কিন্তু তাকে বেশি দিন বেঁচে থাকতে দেওয়া হয়নি। তারপর আমাদের নেত্রী গৃহবধূ ছিলেন, তার নাবালক দুইটি ছেলে, আরাফাত রহমান কোকো আর তারেক রহমান। তারপর দেশের তাগিদে, মানুষের চাহিদা উনি হাল ধরলেন দলের। উনি কি করলেন? ৯ বছর সংগ্রাম করলেন এরশাদের এই স্বৈর শাসনের বিরুদ্ধে, টেকনাফ থেকে তেতুলিয়া। বিএনপি তখন ভাঙাচুরা, কিচ্ছু নাই, খালি ছাত্র দলের কিছু ছেলে ছিল। ৯১ নির্বাচনে দেখেন সেই বিএনপিকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছিল এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। কেন? খালেদা জিয়া আন্দোলনের ভূমিকার কারণে। উনি আপোষ করেন, এই গণতন্ত্রের কাছে লড়াই করেছেন। তারপরে উনি দীর্ঘ আবার ১৭ বছর লড়াই করলেন। লড়াই করে করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন। খালেদা জিয়া, জিয়াউর রহমান যেদিন মারা গেলেন তার জানাজায় ওই সময়কালে সবচেয়ে বেশি লোক হয়েছিল তার জানাজায়। আর এবার খালেদা জিয়ার জানাজা তো দেখেছেন টেলিভিশনে। আমার মতো নেতাও ১০ মাইল দূরে ছিল, যেতে পারিনি। কোন দিকে যে শুরু আর কোন দিকে যে শেষ ঢাকা শহর দেখা যায়নি। পৃথিবীর ইতিহাসে কারো জানাজায় এত লোক হয়নি। কেন এত লোক? কেন এত ভালোবাসা? পৃথিবীর এমন কোন রাষ্ট্র ছিল না যারা শোক বার্তা পাঠায়নি তার জন্য। আজকে ভারত আর পাকিস্তান দাপুরের সম্পর্ক, একজন আরেকজনকে দেখতে পায় না। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে
সেই দেশের 2 প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন একসঙ্গে। এটাই খালেদা জিয়া। খালেদা জিয়া বিএনপির নেত্রী ছিলেন না, সারা বাংলাদেশের মানুষের মা হয়েছিলেন একমাত্র দেশপ্রেমের কারণে। জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন, এখন পর্যন্ত বিরোধী দলও বলতে পারে না যে জিয়াউর রহমানকে কোনো অন্যায় দুর্নীতি স্পর্শ করতে পেরেছে। তাহলে সেই দল, তাহলে বাংলাদেশের সব দলের সঙ্গে তুলনা করলে নাম্বার 1 দল হলো বিএনপি। বিএনপি হলো গণতন্ত্রের পাহারাদার, বিএনপি হলো স্বাধীনতার পাহারাদার, আর বাকিরা লুটপাট করে। এই জন্য আমি বলি করি বিএনপি নাম্বার 1। এখন আসেন ক্যান্ডিডেট, এটাও তো আপনাদের প্রয়োজন। দল ভালো হইলে কি লাভ? ক্যান্ডিডেট যদি পচা হয়, অযোগ্য হয়, অপরিচিত হয়, তাকে কি দায়িত্ব দেওয়া যাবে? দেওয়া যাবে না। এখন মনে করেন রাত 12টায় আপনার দরজায় একটা লোক নক করলো, খুললেন, খুলে একটা অপরিচিত লোক দেখলেন, ভয় পাবেন না? চোর না, ডাকাত না, ছিনতাইকারী? কি ঠান্ডা বেশি লাগছে নাকি? আওয়াজ দেন না তো, বুঝি না তো কিছু শুনতেছি তো। আর রাত 3টায় যদি আমি আসাদুল হাবিব দুলু কারো দরজায় নক করি, দরজা খুলে আমার দেখলে কি করবেন? ওরে ভাই, ওরে বাবা, কি রে ভাই, এত রাত্রে কেন? পরিচিত আর অপরিচিত লোকের এটাই তফাৎ। আমাকে চিনে না এমন কোন লোক আছে? ওই ছোট ছেলেটাও বলে দুলু ভাই, বাপে বলে দুলু ভাই, দাদাও বলে দুলু ভাই, সবারই ভাই আমি, কোনো অসুবিধা তো নেই, তাই না? তাহলে আমি আপন। আমাকে যখন 2001 সালে আপনারা এমপি নির্বাচিত করেছিলেন, তখন আমার যৌবন বয়স ছিল। আমার ছেলেটা, প্রথম ছেলে ভূমিষ্ঠ হয়েছিল ভোটের 10 দিন আগে। এখন সে প্রায় যৌবন তার। এখন আমার বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। শুধু লালমনিরহাটের লোক আমাকে চিনে না, সারা বাংলাদেশের লোক চিনে, সারা বাংলাদেশের লোক চিনে। তাহলে ক্যান্ডিডেট হিসাবে কেমন আপনাদের কাছে বলেন? এখন এটাও কি নাম্বার 1? ক্যান্ডিডেট গেল, এখন আসেন মার্কা। 2টা পার হয়েছে নাকি? এখন মার্কা হইলো নৌকা কি আছে? এটা তো বাতিল, এটা আর বাংলাদেশে চলবে না। কেন চলবে না? তাদের অপকর্মের কারণে। আমি আপনাদের প্রতিনিধি আসলাম তিস্তা তোকদার পাড়ায় বা সুটকির বন্দরে গেলাম, তো আমাকে লোক ঘেরাও করলো, দুলু ভাই রাস্তা ঠিক করে দেন, মসজিদ মন্দির ঠিক করে দেন, ছেলে চাকরি দেন। তা আমি ওদের কথা শুনবো না হান্ডার দিয়ে পিটাবো? কি? আর আমার বডি গার্ডও যদি গুলি চালাও, তাহলে আর কোনোদিন তিস্তার মাটিতে আসতে পারবো? লোকে কি বলবে? এটা মানুষ না, এটা জানোয়ার। তা আমাদের ইউনিভার্সিটির ছেলেরা একটা দাবি করেছিল যে কোঠা মুক্ত করা হোক। সরকার এটা মানতেই পারত, তাদেরকে পাখির মতো করে গুলি করেছে। সেই কারণে তাদের হাতে রক্তের দাগ। জনপ্রতিনিধি হয়ে যদি জনগণকে গুলি করে আমাদের ট্যাক্সের রাইফেল দিয়ে, সেই দল বাংলাদেশে চলবে? আর চলার কোন উপায় নেই। আমি তো কোনোদিন একটা লাঠি পিটা করলে তিস্তার জীবনে আসতে পারবো না। আসতে পারবে? দিবেন আমার তো অনেকবার ঘেরাও করছেন, আমি কি পিটাইছি কোনোদিন তিস্তার লোক? আমাকে আসতে দেন, আমারে গাড়ি ভাঙচুর করছেন, তাও তো আমি কাউকে ধরিও নাই, পিটাইও নাই। এটাই প্রতিনিধির ধৈর্য থাকতে হবে। এতটুকু যদি মানবতা না থাকে, তারা রাষ্ট্র চালায় কেন? তারপরও রিয়ালাইজেশন নাই। যদি বলতো যে এটা ভুল হয়েছে, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দেন, এখনো নানান উস্কানি দিচ্ছে। সুতরাং এই মতাদর্শে যারা বিশ্বাস করেন, সেই ভাইদের উদ্দেশ্যে বলি, ওই আশার জীবন নষ্ট করিয়েন না। আসেন সবাই মিলেমিশে থাকি, কোনো সমস্যা নাই। সময় অতিবাহিত হয়ে যাবে, তীর্থের কাকের মতো তাকিয়ে থাকবেন, ওই তরিয়ার সীমানায় সীমান্তে পানি জমাবে না। আমার কারোর সঙ্গে বিদ্বেষ নাই, আমারও কারোর সঙ্গে হিংসা নাই। আমি কাউকে বৈষম্য হিসাবে দেখবো না। আমার আবু সাইদ দুলাল ভাইয়ের বাড়ি ছিল তিস্তায়, উনি এমপি ছিলেন, উনি আজকে আমাদের মধ্যে বেঁচে নাই। তাই বলি কি তিস্তা গোকুন্ডার উন্নয়নের কাজ আমি বৈষম্য করব? কোনোদিনই করব না। বরং আমি মনে করি আমার গেটওয়ে হইল তিস্তা,
গোকুন্ডা ইউনিয়ন আমার সারা বাংলাদেশে প্রথমে ঢুকতে হবে গোকুন্ডা ইউনিয়ন দিয়ে। এটাকে সবচেয়ে বেশি সাজাতে হবে আমাকে। কাজ শুরু করছি বাস স্ট্যান্ডে, দেখেন কাজ শুরু করছি অলরেডি বাস স্ট্যান্ডে। এটাকে আধুনিক করতে হবে। এখানে শিক্ষিত লোকের বসবাস বেশি, এখানে ব্যবসায়ী বেশি। এটা পৌরসভা না হলে এটা পুরসভার কাছাকাছি মনে হয় আমার কাছে। তাহলে সুতরাং আপনারা আমার ভরসা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, সবাই আসেন। যা হয়ে গেছে হয়ে গেছে, ফরগেটি লাভ হবে না। লাভ হয়নি একবার অনেক বছর, এবার জীবদ্দশা আর দেখতে পাবেন কিনা আমার জানা নেই। সবাই আসেন, আমরা কার উপর বিদ্বেষ রাখবো না, কোনো হিংসা আমরা রাখবো না। সবাই মিলে লালমনিরহাটটাকে আমরা আলোকিত করতে চাই, শান্তির জেলা করতে চাই। কোনো বিদ্বেষ থাকবে না, সন্ত্রাস থাকবে না, হানানি থাকবে না। এই টোকদার পাড়ার এই মাঠে 5ই আগস্ট নাহলে আমি মিটিং করতে পারতাম? আপনারা আসতেন? কি ভয়াবহ পরিস্থিতি ছিল দেশে। এখন আনন্দ সবারই, উৎসব মানুষের মধ্যে। এবার ভোট হবে সবচেয়ে আনন্দ। দিনের ভোট আর রাতেও হবে না, কারো ভোট কেউ দিবেও না। এই পরিবেশ সৃষ্টি করছে তো বিএনপি, সুতরাং বিএনপি তো ভোট পাওয়ার অধিকার, তারই তো 1 নম্বর অধিকার। তাহলে নৌকা তো বাতিল, আর সিকি মুটিয়া লাঙ্গল আছে কারো বাড়ি? সব ট্রাক্টর দখল করছে না? এটা ট্রেনের ইঞ্জিনে নাই, ডাবা পড়ি আছে রেল স্টেশন আছে, এটা বাতিল। তারপরে কি আছে একটা হাত পাকা বলে, কারো বাড়ি হাত পাকা আছে নাকি? কি সবাই ফ্যান। তারপরে আছে কি পাল্লা, বলেন পাল্লাতে তো নিচ দিয়ে চুম্বুক দিয়া দেয়, দিয়ে পাল্লার ওজন 2 নম্বরই করে না? সেদিন আছে ডিজিটাল পাল্লা, যেখানে আগের সনাতনী পাল্লা থাকবে সেখানে মোবাইল কোড, সেখানে জরিমানা। তাহলে গেল। আর একটা মার্কা আছে, কি মার্কা? কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষের আহারের দরকার হবে। এটার কোনো বিকল্প হবে? হবে কি? পরিবর্তন হবে এটা? তাহলে মার্কাটা তো নাম্বার 1। তাহলে দল হইল নাম্বার 1, ক্যান্ডিডেটটা আপনাদের দৃষ্টিতে নাম্বার 1, মার্কাও নাম্বার 1। এখন সমস্যাটা কি বলেন? কি করবেন তাহলে? সবাই ভোট দিবেন ধানের শীষে। কথা ফাইনাল? কার কার ফাইনাল হলে হাত তোলো দেখি। বোঝে নাই আমার এলাকার লোক সহজ সরল, খুব মজা করলাম একটু। কিরকম সহজ সরল জানে? চাচা পাঞ্জাবির 1 পকেটে টাকা দিচ্ছে, 1 পাঞ্জাবি, আর বাজার দিচ্ছে আর 8 পাঞ্জি পড়িয়া, খোঁজেই নাই যে কোন পাঞ্জাবির টাকা দিচ্ছে। যা বড় মাছ কিনিয়া পকেটে থাকিতে টাকা নেই। এত আলা বলা, এত সহজ। ওই যে স্টেশনে টিকিট কাটছে, ট্রেন হুইসেল দিচ্ছে, গার্ড বাঁশি বাজাচ্ছে, বেটা দৌড়ি গেছে বাপক ডাকতে। আপা যান না, ট্রেন ছাড়ি দেয়। কয় মোটে টিকিট আছে না, এত সোজা ট্রেন ছাড়ি দেয়। কি এরকম সহজ লোক? ওর টিকিট আছে পকেটে, ট্রেন বলে ছাড়ি দিবে না। সেই অবস্থা আমাদের সবারই। এই জন্য আমাদের মাথায় সবাই কাঁঠাল ভাঙিয়ে খায়। আপনারা তিস্তা পড়েন লোক, জাগার নামও তিস্তা, গোকুন্ডা, তাই না? এই তিস্তা নিয়ে আমি একটা আন্দোলন করতেছি। দেখি স্লোগানটা তো ধরেন দেখি, জাগো বাহে। সবাই জানে এই আওয়াজ শুধু লালমনিরহাট নয়, রংপুরের 5টা জেলায় আমি ছড়াই দিছি। আপনাদের সঙ্গে আমি তিস্তা পরে 48 ঘন্টা চরের মধ্যে ঘুমাইছি। কিসের জন্য? তিস্তা ছিল আমার মায়ের মতো, সেই মা এখন বিধ্বংসী রূপ ধারণ করছে। তিস্তার ভাঙনে জায়গা, জমি জিরা ভেঙে তছনছ হয়ে গেছে। কে কোথায় চলে গেছে আমরা কিছু জানি না। এই অসহায় মানুষগুলোর পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ চিন্তা করেনি। আমার এই আহ্বানের ডাকে সাড়া দিয়ে এখন চায়না পাওয়ার চায়না এই মহাপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কয়েকদিন আগে তো তিস্তার পাড়ে রাষ্ট্রদূত আসছিল না, রেলবংশ আসছে না। আমার ছোট ছেলেটা লন্ডন যাবে যেন, আমি থাকতে পারিনি সেদিন। আমি বলে গেছিলাম যে আমি চলে গেলাম।
এই একটা মহাপরিকল্পনা যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই 2 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দুলু ভাই, এটা কি হবে? এইটা মনে করেন চওড়া বা চ্যাপটা নাকি কম তোমরা বলে, নদীর চ্যাপটা হয়েছে চওড়া ভাঙতে ভাঙতে, এটা কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে লক্ষ লক্ষ হেক্টর জমি আবাদি হয়ে উঠবে এবং শুকনা মৌসুমে পানি ধরে রাখবে, বর্ষার পানি, যাতে কৃষকরা তার সেচ কার্য দিয়ে কৃষি কাজ করতে পারে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হলো এই 2 ধারে শিল্প কারখানা নির্মিত হবে, স্যাটেলাইট শহর হবে, হাউজিং হবে, পর্যটন নগরী হবে। আমাদের যাদের আর্থিক সচ্ছলতা, তারা আমরা বেড়াতে যাই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, সারা বাংলাদেশের লোক বেড়াতে আসবে তিস্তা পড়ে। তাহলে আমার যুবকরা যে দাঁড়িয়ে আছে, তাদের তো কোনো কর্মসংস্থান নাই, কোনো বিকল্প ব্যবস্থা নাই, খালি কৃষিকাজ। বাপের দাদার আমলে ছিল 10 একর, বাপের হয়েছে 2 একর, নাতির হয়েছে মাত্র 50 শতক। এরপরে কি জমি বাড়বে? পারবে না। তাহলে আমরা ভবিষ্যতে বাচ্চাদেরকে কিরকম ভয়াবহ জায়গায় রেখে যাচ্ছি। এখন থেকে যদি আমরা চিন্তা না করি, তাহলে এক সময় মানুষ মরে থাকবে, খোঁজ নেওয়ার লোক পাওয়া যাবে না। সেই জন্য এখন থেকে বিকল্প কর্মসংস্থান চিন্তা করতে হবে আমাদেরকে। আমাদের বিকল্প কর্মসংস্থান একমাত্র শিল্প কারখানা করতে হবে। যখন এই মহাপরিকল্পনার কাজ হবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, তখন আমার পিছনে আপনাদের ঘোরা লাগবে না। একটা কাজে আর জায়গা জমির দাম বাড়বে কয়েক গুণ। বেচান না এলায়। আমি রাজপুরে বলতাম তো এক সময়, রাজপুরে যখন নদী ভাঙতেছিল 500 টাকা শতক, নেওয়ার লোক নাই। সেদিন গেলাম, ভাইজান এখানে জমির দাম 7 লাখ টাকা কয় শতক। তাহলে 500 টাকাতে বাকি টাকা তো আমার রে, ইস্পাত দিছির জন্য তো ভাঙে নাই। জমি জমা বিক্রি করেন না, এখানে 5 স্টার হোটেল হবে, পর্যটন নগরী হবে, একটা আলোকিত জায়গা হয়ে উঠবে। একটা প্রকল্পের মাধ্যমে গোটা এলাকার মানুষের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। সেই আন্দোলন করতেছি আমি। আর একটা আন্দোলন আছে আমার, আলোকিত লালমনিরহাট, এটা সামাজিক আন্দোলন। আমার অনেক যুবক ভাইরা নেশাগ্রস্ত হয়েছে, সংসার অশান্তি, বউর সঙ্গে মারামারি, আবার মোবাইলে ক্যাসিনো খেলে। কি সেগুলোও জানে, সবই জানি আমি, কিন্তু এখান থেকে ওদেরকে তো বের করে আনতে হবে আমাদের। এই যে মায়েরা কত কষ্ট করে, বিশেষ করে আমাদের বোনদের বিয়ে হয় না যৌতুকের জন্য। ঠিক সবাই তো ঠিক ঠিক করেন, ওই কামটা আমরা সবাই মিলে করি। কিরকম? একটা বাবার 3টা মেয়ে, বড় মেয়েটার বিয়ে দিছে, যৌতুক হয়েছে ঘটকের মধ্যে 5 লাখ টাকা। 2 লাখ টাকা দিছে জমি একটু বিক্রি করে, গরু বিক্রি করে, আর টাকা দিতে পারে না। ইন দি মিন টাইম তার 2টা মেয়ে সাবালক হয়ে উঠছে। এখন ওই জামাই প্রতিদিন বউকে পিটায়। ওই মেয়ে বাপের বাড়িতে আসছে, আব্বা তোমরা টাকা দেন না, জামাই তো প্রত্যেকদিন আমার পিটায়। মা কি করবি, তোর 2টা বোন তো সাবালক হয়েছে, আমি কি করি? এই অসহায় বাবার আত্মনা, এটা আমি গভীর ভাবে খেয়াল করি। আমাদের কাছে গেলে আমরা কি দিই? 200, 500, 1000, না সর্বোচ্চ 2000 টাকা দিই। এই দিয়ে কি হয় মানুষের? তাহলে এই যে একটা অন্যায় কাজ আমরা সবাই মিলে করি, এখান থেকে সবাই মানসিক ভাবে ফিরে আনতে হবে আমাদের। এখন বলতে পারেন যে শ্বশুরের মোটরসাইকেল ছাড়া তো জামের হ্যাডামে তৈরি হয় না। আমাকে এইখানে দাঁড় করান, যেগুলো মোটরসাইকেল যাবে আমি ধরতে পারবো কোনটা শ্বশুরের আর কোনটা নিজের কোনাই। দুলু ভাই আপনি কি গণক? আমি তো গণক না, আমি অভিজ্ঞতার থেকে ধরবো। যেটা দেখবো মোটরসাইকেলে মোবাইল এইরকম অন্যরকম পিক আপ দিচ্ছে, এটাকে 100% ধরেন না শ্বশুরের। কেন? ওর জীবন সম্পর্কে কোনো ধারণা নাই। একটুও পরেই যা দেখবেন ওই মোড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করে নাই শেষ। এত ব্যস্ত। ও কি দেশের প্রধানমন্ত্রী? কি রে ভাই ফোন আসছে, তুই মোটরসাইকেল দাঁড় করে একটু কথা বল। আমি তো গাড়িতে দাঁড় করিয়ে দেখি, তুমি কি ব্যস্ত হয়েছো? এখনই দুর্ঘটনা হলে, মারা গেলে তোমার বাবা মা, তোমার বউয়ের, তোমার বাচ্চার কি কষ্ট হবে? পরিবারটা অসহায় হয়ে যাবে। এত অস্থির আমরা, এত অস্থির, এত ব্যস্ত, এত হিংসা আমাদের ভিতরে। এই অস্থিরতা কমাতে হবে। আর নিজের
কষ্টের অর্জিত মোটরসাইকেল আস্তে আস্তে চালায়, চিন্তা করে আমার কষ্ট। সুতরাং আমরা ওই রকম সমাজ করতে চাই, ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ গুলো ঠিক করতে হবে। আগের মতো তো নাই এখন, মানুষ তো পরিবর্তন, সম্মানই করে না, কাউকে কেউ সম্মান করে না। আমরা একটা ভাগ্যবান সমাজ, ভাগ্যবান এই সময় যে আমরা যুব সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছি। আমার দাদারা হাত পাকা দিয়ে বাতাস করতে করতে মারা গেছে। এসি পাইছিল, ফ্যান পাইছে, কারেন্ট পাইছে, পাকা রাস্তা পাইছে? পায় না। তারা খালি গরুর গাড়িতে ঘুরছে, আমরা গরুর গাড়িতেও ঘুরছি, এখন এসি গাড়িতেও ঘুরি। আর আমার ছেলেরা গরুর গাড়ি চেনে না। সেদিন পার্কে নিয়ে গেছি, লালমনিরহাট পার্কে। বাবা এটা হলো গরুর গাড়ি। এটা আবার কি? এটা কি হয়? তাহলে কত ভাগ্যবান আমরা যে আমরা দুই ধরনের জীবন ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিলাম। এখনকার ছেলেরা জানে না, বাচ্চারা জানে না যে আগেকার মানুষ শাখা বোঝেন না, ব্রিটিশাররা আছে শাখা বলে নয়, এগুলা করলে তো টাঙ্গতে শোকে লাগে। এগুলো নাই এখন, এগুলো আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য সব ধ্বংস হয়ে গেছে। নতুন জিনিস আসছে মানুষের মধ্যে। এই নতুন জীবন ধারার সঙ্গে আমাদেরকে মিলা সমাজ তৈরি করতে হবে সবাইকে। সে কারণে সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে আমি ভালোবাসি, সবাই আমাকেও ভালোবাসেন। এই ভালোবাসা নিয়ে লালমনিরহাটকে আলোকিত, সমৃদ্ধশালী জেলা করতে চাই। ঠিক আছে? তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? মার্কাটা কি? লোক এখানে উপস্থিত আছেন প্রায় 1000-এর উপর। শিখেছেন কয়জন? কাম হবে আমার? আমি এত খেলা পাই না, আর তোমরা সিগড়ি বেড়ে পান না, তাহলে কাম হবে। মার্কাটা কি? কোন রকম কোয়ার্টার ফাইনাল। এইবার দেখেন ধরি সবাই মিলে, মার্কাটা কি? সেমিফাইনাল। এইবার ভাই সবাই মিলে ধরতে হবে, মা বোন সবাই, মার্কাটা কি? একদম ফাইনাল। সবাই দোয়া করেন। আমি সবাইকে বলি, তিস্তা বন্দরের সব ভাইকে, আমার বিরুদ্ধে কোনো বিরোধ নাই, হিংসা নাই, কোনো বৈষম্য আমি করব না। সবাই মিলে আমরা একসঙ্গে থেকে লালমনিরহাটটাকে একটা সুখী, সমৃদ্ধশালী জেলা করব। সে ব্যাপারে সবাই কেন্দ্রে ভোট দিতে যাবেন একদিন, আর 5 বছর আপনাদের জন্য আমি কাজ করব। আমাকে এই 17 বছর লালমনিরহাটের মানুষ পাহারা দিয়ে রেখেছে, গ্রেফতার করতে পারেনি, পেরেছে? আর আমি 12 তারিখের পর জনগণের পাহারাদার থাকবো। সেই কারণে সেই আহ্বান আমার, একটা অনেক সুযোগ তৈরি হয়েছে। এখন জীবনের সোনালী দিনগুলো সংগ্রাম করতে নষ্ট হয়ে গেল না। আমি যদি সেই বয়স থেকে ধারাবাহিকভাবে থাকতে পারতাম, তাহলে চেহারা অনেক পরিবর্তন করতে পারতাম আমি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে আপনারা এখানে প্রচুর লোক জমায়েত হয়েছে এই জায়গায়। আপনাদের সমর্থনে, দোয়ায় ইনশাআল্লাহ একটা সুখী, সমৃদ্ধশালী জেলা করতে পারবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রধানমন্ত্রী মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি আজকের সভার সম্মানিত সভাপতি, 6 নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি জনাব নজির হোসেন ব্যাপারীকে। আর এখন তে বলে আসসালামু আলাইকুম। তিস্তাও পারে কি যে কম্বল দিছেন ই পারে তে দেন আপনারা সবাই ধানের শেষে ভোট দেবেন। কম্বল দেনা